Like this? Yes. হুম, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে সবাইকে। আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু জানাবেন, আর আপনারা কেমন আছেন একটু কমেন্টসে বলবেন। অনেকে সালাম দিয়েছেন। শাহাদত রাকিব, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, রাজিব আল হাসান, ওয়ালাইকুম আসসালাম। মাইদুল ইসলাম পিনু, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, দিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। শ্যামলী এলিনা, ওয়ালাইকুম আসসালাম। হালিমা শিম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আঞ্জুমানা রাখি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ, আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন।
ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, গতদিন আমি কোথায় শেষ করেছিলাম আমাকে একটু কাইন্ডলি বলেন তো সবাই। আমি গতদিন কোথায় শেষ করেছিলাম কাইন্ডলি একটু বলেন। সংবিধানের কোথায় থেকে শেষ করেছিলাম? হ্যাঁ, সালমা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, সংবিধানের দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এইটা হয়েছে মানে তৃতীয় ভাগ থেকে শুরু হবে, তাই না? ওকে, তার মানে আমরা তৃতীয় ভাগে চলে যাব। বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে আমরা পড়াইছি, আজকে পড়াবো মৌলিক অধিকার। তৃতীয় ভাগ, তৃতীয় ভাগ মৌলিক অধিকার। হ্যাঁ, এখান থেকে শুরু হবে মৌলিক অধিকার। তৃতীয় ভাগ থেকে শুরু হবে মৌলিক অধিকার। প্রথমে আমরা চলে আসবো হচ্ছে 27 নম্বর অনুচ্ছেদ। বলা হচ্ছে সকল, 27 নম্বর অনুচ্ছেদ, 27 নম্বর অনুচ্ছেদ, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। 28-এ বলা হচ্ছে, 28-এর খ যেটা, 2 যেটা, সেটাতে বলা হচ্ছে যে নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষের সমান অধিকার। এরপর 34 নম্বরে বলা হচ্ছে জবরদস্তি শ্রম নিষিদ্ধ। শ্রম নিষিদ্ধ। 36 নম্বরে বলা হচ্ছে চলাফেরার স্বাধীনতা। এরপরে 39 নম্বরে বলা হচ্ছে চিন্তা ও বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা, ঠিক আছে। এরপর 41 নম্বরে বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা। 42 নম্বরে বলা হচ্ছে সম্পদের অধিকার। 47-এ বলা হচ্ছে যুদ্ধাপরাধের, যুদ্ধাপরাধের বিচার। দেখেন, আমি যেগুলো লিখছি সেটা হচ্ছে, আমি যেগুলো লিখছি সেগুলো দেখেন। বলা হচ্ছে প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে 27 নম্বর অনুচ্ছেদ। 27 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী, এটা বলা হচ্ছে। 28-এর খতে বলা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। 34 নম্বরে বলা হচ্ছে জবরদস্তি শ্রম নিষিদ্ধ। ধরেন আপনি পড়াশোনা করবেন না, আপনার মা বাবা, আপনার বর, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড আপনাকে জোর করে পড়াইতেছে। এটা জোর করে কেউ পড়াতে পারবে না। জোর করে আপনাকে কেউ পড়াতে পারবে না, এটাও তো একটা কাজ। পড়াতে পারবে না, যদি করানোর চেষ্টা করে আর আপনার যেটা, সে যদি সেটা যদি আপনার সাথে যদি না যায়, ম্যাচ না করে, আপনার যদি সেটা পছন্দ না হয়, তাহলে ওই ব্যক্তির নামে আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে পারবেন। কিভাবে? সংবিধান লঙ্ঘনের দায়ে। বুঝতে পেরেছেন? সংবিধান লঙ্ঘনের দায়ে। এরপর আবার বলা হচ্ছে দেখেন 36 নম্বরে বলা হচ্ছে চলাফেরার স্বাধীনতা। অর্থাৎ আপনার যখন যেখানে ইচ্ছা তখন আপনি যাইতে পারবেন, কিন্তু বাঁশ খাইলে সে দায়িত্ব কারো নাই, রাষ্ট্রেরও নাই, কারণ রাষ্ট্র তো আমাদের নিরাপত্তা দিতেই পারে না। এরপর 39 নম্বরে বলা হচ্ছে চিন্তা ও বাক স্বাধীনতা। আমাদের চিন্তা করার যেমন স্বাধীনতা রয়েছে, তেমনি আমাদের কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু এমন কোনো কথাবার্তা বলা যাবে না যেটা রাষ্ট্রের স্বার্থে আঘাত হানে।
তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে আপনার উপর। ওকে, এরপর বলা হচ্ছে 41 নম্বর বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম এবং অন্যান্য ধর্মের সমমর্যাদা নিশ্চিতকরণের কথা বলা হচ্ছে এখানে। 42 নম্বর বলা হচ্ছে সম্পদের অধিকার, মুসলিম পারিবারিক আইনে আমাদের সম্পদের অধিকার নিশ্চিত করতে হবে। 47 নম্বর বলা হচ্ছে যুদ্ধ অপরাধের বিচার। 47 নম্বরে বলা হচ্ছে যুদ্ধ অপরাধের বিচার। এই পর্যন্ত হইলে বলেন। কে এম খান মোহাম্মদ আল আমিন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত হইলে বলেন তো। ওকে, ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। এটা তো নর্মাল বিষয়, কিছুই না তো, কয়েকটা লাইন, এটা কোনো ব্যাপার হইলো? লেখা হইলে বলেন, হ্যাঁ। ওকে, এরপর হচ্ছে চতুর্থ ভাগ। আচ্ছা, নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ। ওকে, আচ্ছা, 49 নম্বর অনুচ্ছেদ বলা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার। 52 নম্বরে বলা হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন, অভিশংসন বা ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট। রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট। 59 নম্বরে বলা হচ্ছে স্থানীয় সরকার। 59 নম্বরে বলা হচ্ছে কি, স্থানীয় সরকার। 63 নম্বরে বলা হচ্ছে যুদ্ধ ঘোষণা। 63 নম্বরে কি বলা হচ্ছে, যুদ্ধ ঘোষণা। ঠিক আছে, পঞ্চম ভাগ বলা হচ্ছে আইন বিভাগ, নিআবি, আইন বিভাগ। আচ্ছা, কি বলা হচ্ছে, 70 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ফ্লোর ক্রসিং। এরপর 77 নম্বরে বলা হচ্ছে ন্যায়পাল। 81 নম্বরে বলা হচ্ছে অর্থ বিল। দেখেন একবার রিভিউ দিই। চতুর্থ ভাগে বলা হচ্ছে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগে 49 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার। রাষ্ট্রপতি কখন ক্ষমা করবে? এখন কার দিয়ে উদাহরণ দিব, আঞ্জমানা রাখি আর শাহাদত রাকিব, এই দুজনকে দিয়েই দিই। এই রাকিব, উদাহরণ দিব আপনাদের নিয়ে, দুইজনকে দিয়ে বলেন।
শাহাদত রাজি হয়েছে, আর কেউ রাজি হয় না, ঠিক আছে। এখন বলেন দুইজনের কে বিয়ে করছেন কে বিয়ে করেন নাই, তাড়াতাড়ি বলেন। আঞ্জুমানা রাখি বিয়ে টিয়ে করছেন ভাই? যদি আবার, হ্যাঁ সবই বলবো ভাই। হ্যাঁ 70 নম্বরে ফ্লোর ক্রসিং, হ্যাঁ। দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যতরা। এই যে হালিমা শিমু আসছে, তারা হালিমা শিমুরে নিয়েই দিই। এখন দেখেন আমাদের এই শাহাদত রাকিব আর হালিমা শিমু দুইজনে প্রেম করছে। প্রেম করে শাহাদত রাকিব হালিমার একটা মানে মারাত্মক লেভেলের ছ্যাঁকা দিছে। হালিমা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সুইসাইড করে মরে গেছে। এখন হালিমার পরিবার জানতো যে কার সাথে প্রেম করছে, রাকিবের সাথে প্রেম করছে। এখন রাকিবের বিরুদ্ধে আর পরিবার গিয়ে মামলা করছে, ওই মামলায় রাকিবের ফাঁসি হয়ে গেছে। এখন রাকিব চিন্তা করতেছে যে সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ তো আছেই, রাষ্ট্রপতির ক্ষমা করতে পারবে। তখন রাষ্ট্রপতি বরাবর আবেদন করছে। তখন রাষ্ট্রপতি দেখলো যে না, এই একটা বাচ্চা ছেলে ভুল একটা করছে, এর তো এখন অনেকদিন বাঁচার অধিকার আছে, তো তার ফাঁসিটা মাফ করে দিই, দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দিয়ে দিই। তো এটাই হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, ঠিক আছে। ভালো হয়েছে, আমি তো আঞ্জুমান আরা আখিরে দিয়ে দিতে পারলাম না। বুঝতে পেরেছেন ঘটনা কি? এই হালিমা সিম আবার রাগ করেন না, বিয়ে টিয়ে করলে মাফ করে দিন, আমার কিছু করার নাই। দুজনে আনম্যারিড, খুব ভালো হইতো, কিন্তু মাঝখানে হালিমারে পাইলাম, দিয়ে দিলাম। যাই হোক, এটাই হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, এটাই বলা হচ্ছে সংবিধানের। হ্যাঁ সেই কপাল, হ্যাঁ ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে 52 নম্বর, রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট, হ্যাঁ, PEACEMENT, ইমপিচমেন্ট, ঠিক আছে। আচ্ছা ভবিষ্যতে যদি কিরকম একটু হয়, শাহাদত ভালো হবে না বলেন? যাই হোক, রাষ্ট্রপতি কোনো কারণে শারীরিক বা মানসিক কারণে কোনো ভাবে যদি অসুস্থ হয়ে পড়ে বা বিকারগ্রস্ত হয়ে পড়ে, তখন আবার তাকে জাতীয় সংসদ যেমন নিয়োগ দিয়েছিল রাষ্ট্রপতিকে, তেমন 2/3 ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, ইমপিচমেন্ট করা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে বলা হচ্ছে 59 নম্বর অনুচ্ছেদে। আর 63 নম্বরে বলা হচ্ছে যুদ্ধ ঘোষণা। যুদ্ধ ঘোষণা করতে পারবেন হচ্ছে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের অনুমতি নিয়ে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারবেন, ঠিক আছে। এরপর গুড, আর বোঝার কোনো দরকার নাই হালিমা, আমি যা বলেছি শোনার আর দরকারই নাই। এরপরে দেখেন পঞ্চম ভাগে বলা হচ্ছে ফ্লোর ক্রসিং। এইবার আঞ্জুমানারা আখিরে নির্দি, এই আঞ্জুমারা আঞ্জুমানারা আখি কি করেছিল, ও তো 17 বছর আওয়ামী লীগ করে গেছে, ঠিক আছে। এখন বর্তমান কি আওয়ামী লীগও নাই, আপাও নাই। এখন আঞ্জুমানারা আখি বলতেছে আওয়ামী লীগ হওয়ার কারণে প্রতিদিন তার বাড়িতে লোকজন যায়, বাঁশ টাস দেয়, এই সেই করে, হ্যান ত্যান করে, পুলিশ টুলিশ যায়, যেহেতু সে স্বৈরাচার ছিল। তো এখন যেটা হচ্ছে, আঞ্জুমান আর আকি দেখতেছে যে না, আমি আর আওয়ামী লীগে থাকবো না, আমি এখন বিএনপিতে যোগ দিব। এই যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিল, মানে এক দল থেকে আর এক দলে যোগদান করলো, এটাকেই বলা হয় ফ্লোর ক্রসিং। এক দল থেকে অন্য দলে যোগদান এবং এক দল থেকে অন্য দলে ভোটদান, এটাকেই বলা হয় ফ্লোর ক্রসিং, যেটা সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, ঠিক আছে। না আর বুঝাবো না, ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে 77 নম্বর অনুচ্ছেদ, ন্যায়পালের কথা বলা হচ্ছে। ন্যায়পাল, এই ন্যায়পাল কথাটির উদ্ভব ঘটে 1809 সালে সুইডেনে। ন্যায়পাল ন্যায়পাল কথাটির প্রথম উদ্ভব ঘটে হচ্ছে আঠারোশো 1809 সালে, হ্যাঁ, 1809 সালে সুইডেনে। বলা হয়ে থাকে যে ন্যায়পাল হচ্ছে একটা সরকারি কর্মকর্তা, কর্মচারী, ঊর্ধ্বতন কর্মকর্তা, যার কাছে সরকারের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে যা আছে সবাই জবাবদিহিতা থাকতে, মানে করতে বাধ্য থাকবে। দুর্ভাগ্য হলো সত্যি, আমাদের সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হলো, এটা এখনো কার্যকর হয় নাই, যার কারণে আমাদের দেশে এত দুর্নীতি, অনিয়ম, ঠিক আছে। আচ্ছা,
ও আচ্ছা, হাসু আপা লোক রে ভাই, হাসু আপা তো বানায় নাই। আর বইলা কি যে প্রত্যেকটা মেয়ের মধ্যেও তো একটা করে হাসিনা আছে না? প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে, এটা কিন্তু সত্য কথা কিন্তু। ওকে, এরপরে দেখেন 81 নম্বরে বলা হচ্ছে অর্থ বিল। অর্থ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে সেটা পাস হয়। রাষ্ট্রপতি এই অর্থ বিলে স্বাক্ষর করতে কিন্তু বিলম্ব করতে পারে না। রাষ্ট্রপতির কাছে কোনো বিল প্রেরণ করলে 7 দিনের মধ্যে স্বাক্ষর করে দিতে হবে। যদিও সেখানে ভুল থাকে, রাষ্ট্রপতির পছন্দ না হয়, সেটা সংশোধনের জন্য আবার ফেরত পাঠাবে। আবার 7 দিনের মধ্যে দিলে 15 দিনের মধ্যে স্বাক্ষর করে রাষ্ট্রপতি সেটা কার্যকর করবে। কিন্তু অর্থ বিল যদি প্রেরণ করা হয়, রাষ্ট্রপতি কোনোভাবে বিলম্ব করতে পারেন না। এটা সংবিধানের 81 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে। ঠিক আছে। ন্যায়পাল হচ্ছে একটা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, যার কাছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, স্পিকার থেকে শুরু করে যা আছে সবাই, ওই বিসিএস ক্যাডার বলেন, এই বলেন, সেই বলেন, হ্যান বলেন, ত্যান বলেন, সবাই তাদের কৃতকর্মের জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল থাকলেও কার্যকর নাই। ঠিক আছে, বোঝা গেছে? আঞ্জুমানারা আখি, প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু একটা হাসিনা আছে, আবার বললাম। স্বৈরাচার যেটাকে বলা হয়, এটা আমি বলিনি, আমার স্যার বলছে, তাই আমি বললাম। আমি কই পাবো এগুলো কথা? এ পর্যন্ত হইলে বলেন। এর থেকে বেশি মনে হয় সাউন্ড হবে না রে ভাই। ওরে আল্লাহ। সাবধান, সাদত হোসেন রাকিব, সাদত রাকিব বিয়ে কিন্তু করে না, একটা বিয়ে হবে না, এরা কিন্তু ভেটো মারবে কিন্তু সব জায়গায়। পাবলিক প্লেসে এগুলো কথা বলতে হয় না ভাই। চুপে যান, চুপে যান। ওকে, হালিমা শিমু ডান। ওকে। যদি আবার দেখা হয় তোমার আমার। বিচার বিভাগ। 95 নম্বর। 95-এর ক বলা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। প্রধান বিচারপতি নিয়োগ। ঠিক আছে। আচ্ছা, বলা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতীত, প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতীত একটা কাজ করতে পারেন, তা হলো তা হলো প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন, নিয়োগ দিতে পারেন। ঠিক আছে। এরপর 106। আচ্ছা, 106-এর আগে 94টাও লিখে দিই। হ্যাঁ, 106-এর আগে 94টাও লিখে দিই। 94টা লিখে দিই, দরকার আছে। 94 বলা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। এখানে বলা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সর্বোচ্চ আদালত থাকবে একটি, সর্বোচ্চ আদালত থাকবে একটি, যার নাম সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সুপ্রিম
কোর্টের ডিভিশন দুইটি, যথা এক আপিল বিভাগ, আপিল বিভাগ, দুই হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট বিভাগ। হ্যাঁ, এই সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ, সুপ্রিম কোর্টকে বলা হয় রেকর্ড, RECO RD, রেকর্ড বলা হয়। সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। এই সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ আছে, একটা আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। ঠিক আছে, একটা আপিল বিভাগ, একটা হচ্ছে, এই শোনা যাচ্ছে তো ভাই? এই না রে ভাই, আমি তো সে চিল্লা চিল্লা শুনতে পাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশ তো তার উল্টাই। যদি এই পুরা গান পারি না ভাই, পুরা গান পারি না, ওই একটু কি পারি। এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত হয়েছে। ওকে, এরপর লেখেন 106, 106। হ্যাঁ, 106, 106 বলা হচ্ছে সুপ্রিম কোর্টের, সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার, এখতিয়ার। আচ্ছা, এখানে আমরা যদি অ্যাড করি, বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, এরপর, এরপর দেখেন, এরপর, এরপর এরপর আমরা চলে যাব সপ্তম ভাগ, সপ্তম ভাগ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন। হ্যাঁ, ওকে,
118 বলা হচ্ছে নির্বাচন কমিশন গঠন। নির্বাচন কমিশন গঠন। 121 নাম্বার, ভোটার তালিকার কথা বলা হচ্ছে। ভোটার তালিকা প্রতিটি এলাকায়, প্রতিটি এলাকায়। এরপর 122-এ বলা হচ্ছে, 122-এ বলা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি নাগরিক 18 বছরের ঊর্ধ্বে, 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই ভোটাধিকার লাভ করবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। ঠিক আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 18 বছর ঊর্ধ্বে প্রত্যেকেই ভোটাধিকার লাভ করবেন। ক্লাস আছি বল না, ক্লাসে বাটার মোড়ে। এই মুহূর্তে তো নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, সকালে বা বিকেলে হলে দেওয়া যাবে হয়তো। এই পর্যন্ত হইলে বলেন তো ডান। ওকে ওকে, অষ্টম ভাগ লাগবে না, পড়াবো না, নবম ভাগে চলে যাব, নবম ভাগে চলে যাব। নবম ভাগে আছে বাংলাদেশ কর্ম কমিশন। বাংলাদেশ কর্ম কমিশন, বাংলাদেশ কর্ম কমিশন। ঠিক আছে, 137 নম্বরে বলা হচ্ছে, এটাতেই বলা হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন, কর্ম কমিশন গঠন। 137-এ বলা হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন গঠন বা প্রতিষ্ঠা, গঠন বা প্রতিষ্ঠা। 141-এর খতে বলা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা, জরুরি অবস্থা ঘোষণা, জরুরি অবস্থা ঘোষণা, জরুরি অবস্থা ঘোষণা। রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। দেশের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতি কি করতে পারেন? জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এরপর এরপর হচ্ছে দশম ভাগ, একটাই অনুচ্ছেদ ছিল দশম ভাগে, সেটা হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন, সংবিধান সংশোধন। একটা অনুচ্ছেদ 142, ওইখানে বলা হচ্ছে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। সংবিধান সংশোধন, সংবিধান সংশোধন। এরপর হচ্ছে 11তম ভাগে বলা হচ্ছে, 11তম ভাগে বলা হচ্ছে বিবিধ বা অন্যান্য। বিবিধ, এখানে বলা হচ্ছে কি, একটা অনুচ্ছেদ পড়াবো এখান থেকে, 152, সেটা হচ্ছে আইনের ব্যাখ্যা।
আইনের ব্যাখ্যা। ঠিক আছে, আইনের ব্যাখ্যা। এই পর্যন্ত হইলে বলেন। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো উড়ে অচিন পাখি। তোমার ওকে, এরপরে চলে যাবো আমরা হচ্ছে সংবিধানের সংশোধনী সমূহ। প্রথম সংশোধনী, যুদ্ধাপরাধের বিচার। দ্বিতীয় সংশোধনী, জরুরি অবস্থা ঘোষণা। তৃতীয় সংশোধনী বলা হচ্ছে বেরু বাড়ি হস্তান্তর। আচ্ছা, বেরু বাড়ি কি বলছি। আচ্ছা, বেরুবাড়ি হচ্ছে একটা ছিটমহল। হ্যাঁ, একটা ছিটমহল। এটা বাংলাদেশের পঞ্চগড়ে অবস্থিত। এই ছিটমহলটা বাংলাদেশে ছিল। তো 1974 সালে সংবিধানের যে তৃতীয় সংশোধনী হয়, ওই 73 সালে ওই সংশোধনীর মাধ্যমে কি করা হলো, বেরুবাড়ি ভারতকে হস্তান্তর করলো, বিনিময়ে লাভ করলো বাংলাদেশ কি 3 বিঘা করিডোর। নাম শুনে নয়, 3 বিঘা করিডোর। ওই যে লালমনিরহাটে দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহলের মাঝখানে যে জায়গাটা, ঠিক আছে, দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের মাঝখানে যে জায়গাটা, এই টোটাল জায়গাটা ছিল হচ্ছে ভারতের। তো এখান থেকে 3 বিঘা জমির পরিমাণ একটা রাস্তা ভারত বাংলাদেশকে দিল। বিনিময়ে লাভ করলো কি ভারত, ওই যে 3 বিঘা, মানে বেরুবাড়ি ছিটমহল তাকে দেওয়া হলো, আর বাংলাদেশ লাভ করলো কি 3 বিঘা করিডোর একটা রাস্তা, যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ছিল 178 × 85 মিটার। ঠিক আছে, এটা তিস্তা নদীর তীরে অবস্থিত। ওকে, এটাই ছিল এই বেরুবাড়ি হস্তান্তরের কাহিনী। মানে মূলত 3 বিঘা করিডোর বাংলাদেশ লাভ করে, বিনিময়ে হস্তান্তর করে কি ওই বেরুবাড়ি ছিটমহল ভারতকে দেয়, আর বাংলাদেশ লাভ করে
3 বিঘা করিডোর, যেটা লালমনিরহাটে অবস্থিত। লালমনিরহাটে অবস্থিত, তিস্তা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এরপর চতুর্থ সংশোধনী বলা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে, সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তন, মানে প্রবর্তন ও বহুদলীয় রাজনৈতিক দলের পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন। একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন মানে এক কথা হচ্ছে বাকশাল গঠন। ঠিক আছে। 25 জানুয়ারি 1975 বঙ্গবন্ধু কি করলো? সংবিধানের চতুর্থ সংশোধনী করলো। সংশোধনীতে বললো সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন ও বহুদলীয় রাজনৈতিক দলের পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন। মানে কোন রাজনৈতিক দল থাকবে না, একটা রাজনৈতিক দল থাকবে, সেটা হচ্ছে বাকশাল। বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, ঠিক আছে, একটা দল থাকবে, এটা করলো বঙ্গবন্ধু। হ্যাঁ, যেহেতু মুজিবনগর সরকার ছিল রাষ্ট্রপতি, পরে 73 সালের নির্বাচনের মাধ্যমে আবার যখন বঙ্গবন্ধু ক্ষমতা দখল করলো, ওটা তো সংসদীয় সরকার ছিল। পরে তিনি আবার কি করলেন, 74 সালে এসে না সংসদীয় সরকার ব্যবস্থা থাকবে, আবার তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার দিকে চলে গেলেন এবং বহুদলীয় রাজনৈতিক দলের পরিবর্তে একটা মাত্র রাজনৈতিক দল গঠনের কথা বললেন, সেটা হচ্ছে বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, যেটা তার মৃত্যুর অন্যতম কারণ বলা হয়ে থাকে। মৃত্যুর কারণ না বলেন, কারণ হচ্ছে এই যে এইখানে একদলীয় শাসন ব্যবস্থা, এটা তো সবাই মেনে নিতে চাচ্ছিল না। সে তো স্বৈরাচারী শাসন ব্যবস্থা, মানে এক না এক তন্ত্র
কায়েম করতে চাচ্ছিল, এটা তো সম্ভব না। আর সে তো পুরো আবার তো ভারতের এজেন্ডা তো বাস্তবায়ন করতে চাচ্ছিল, এটা তো সেনাবাহিনী বুঝে গেছিল। যার কারণে কিন্তু হচ্ছে সে কিন্তু হচ্ছে আহ এখান থেকে কিন্তু হচ্ছে এটাই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছিল, কিন্তু এটা তো পরবর্তীতে সত্যি হতে দিল না। আর এটা তো সম্ভব না। এখনো যদি কেউ, শেখ হাসিনা তো পারলো না, সেও তো এক না একতন্ত্রই প্রতিষ্ঠা করতে চাচ্ছিল, কোনো রাজনৈতিক দলকে তো সে উঠে দাঁড়াতে দিচ্ছিল না। এটা তো গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য না, গণতন্ত্রের বৈশিষ্ট্য এটা না। ঠিক আছে, এগুলো তো গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য না। আমি বুঝাতে পারছি? এরপর এরপর চলে যাবো আমরা হচ্ছে পঞ্চম সংশোধনী। বিষয়বস্তু কি? পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু কি দেখেন, বলা হচ্ছে 15ই আগস্ট 1975 থেকে 5 এপ্রিল 1979 পর্যন্ত সাল পর্যন্ত সামরিক সরকারের সমস্ত কর্মকাণ্ডের বৈধতা দান। সমস্ত কর্মকাণ্ডের বৈধতা প্রদান। এটাও একটা বাটপাড়ি সংশোধনী। ঠিক আছে, এটাও একটা বাটপাড়ি সংশোধনী। এরপর আচ্ছা, এখানে আর একটা কারণ বলা হয় যে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রচলন। হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন বা প্রচলন। ঠিক আছে, এটা করা হয়েছিল। এরপর ষষ্ঠ সপ্তম লাগবে না, আমরা চলে যাব হচ্ছে অষ্টম সংশোধনী। অষ্টম সংশোধনী বলা হচ্ছে, এটা এরশাদ কাকুর সময় হয়েছিল 1988 সালে। রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি ও অন্যান্য ধর্মের সমমর্যাদা প্রদান। আবার ঢাকা ও বেঙ্গলি থেকে বাংলা
নামের পরিবর্তন। ঠিক আছে, এই পর্যন্ত হইলে আমাকে একটু বলেন। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালে আসলে না। খুব করে থাকা কঠিন, তোমার কাছে খরতা গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেলে বেটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই। কেন রোদের মতো হাসিলে না, আমায় ভালোবাসিলে না, আমার কাছে দিন ফুরালে আসলে না। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে দ্বাদশ সংশোধনীতে চলে যাব। হ্যাঁ, দ্বাদশ সংশোধনী। ওকে, দ্বাদশ সংশোধনী মানে 12তম সংশোধনী। হ্যাঁ, 12তম বা দ্বাদশ সংশোধনী। কি বলা হচ্ছে? বলা হচ্ছে ওই 4 নাম্বার সংশোধনী ছিল না, ওই 4 নাম্বার সংশোধনীর আবার উল্টা এইটা। কিভাবে? বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন ও উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত। উপরাষ্ট্রপতি, উপপ্রধান মন্ত্রীর পদ বিলুপ্ত। ঠিক আছে, তাহলে দেখেন বলছি দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে কি, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে আবার সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন ও উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত। এরপর 13তম বা ত্রয়োদশ সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন। এটা 1996 সালে, সালটা মনে রাখেন এখানে, 1996। বলা হয় অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন। এটা 13তম সংশোধনীতে বলা হচ্ছে। এরপর 14তম বা চতুর্দশ সংশোধনী। এটাতে কি বলা হচ্ছে? এটাতে বলা হচ্ছে প্রধান বিচারপতিদের বয়স
65 থেকে 67-তে 67-তে উন্নতিকরণ, মানে প্রধান বিচারপতির পদ আগে ছিল 65, সেখান থেকে 67 বছরে উন্নীতকরণ করা হয়। ঠিক আছে, 67-তে উন্নতিকরণ করা হয়। হ্যাঁ, বহাল রাখার, হ্যাঁ এটা তারিখটা লাগবে। হ্যাঁ, ওই যে কয় তারিখে দিল, 20 তারিখে। হ্যাঁ, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল বাতিল করেছিল বলছি, তারপর আবার দাঁড়ান, 15তম আসছেই বলছি। এটা শাহাদুত রাকিব বলছি ভাই, ওয়েট। এই পর্যন্ত হইলে একটু বলেন। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকে ওরে অবুঝ পাখি, তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ, তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ, ইচ্ছে করে জনম ভরে করি গো আদর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না কো কোনদিনও পর। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে পঞ্চদশ বা 15তম সংশোধনী, খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চদশ বা 15তম সংশোধনী। আচ্ছা, এটার বিষয়বস্তু কি বলা হচ্ছে, এটা করা হয় 30 জুন 2011। 13তম সংশোধনী করছিল হচ্ছে বেগম খালেদা জিয়া, আর 15তম করলো হচ্ছে শেখ হাসিনা। কারণ ওই যেটা করবে এটা তো বাতিল করাই লাগবে, বোঝাই যাচ্ছে। বলা হচ্ছে কি, তত্ত্বাবধায়ক সরকার বাতিল। এরপর 20 নভেম্বর 2025, এটা নোট করে লিখবেন। হ্যাঁ, নোট, 20 নভেম্বর 2025 অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন। ওকে, এটা হচ্ছে আমাদের নোট, এটা আমাদের নোট। ওকে ওকে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মর্ত বাসনা গোছায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম
বাসনা গোছায়ে মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে। হয়েছে না এই পর্যন্ত? এরপরে ষোড়শ সংশোধনী, 16তম ষোড়শ সংশোধনী বা 16তম সংশোধনী। বিষয়বস্তু কি? বিচারপতিদের অভিশংসন। অভিশংসন, ঠিক আছে? বিচারপতিদের অভিশংসন, হ্যাঁ, এটা 2014-তে করা হয়েছিল। মানে বিচারপতিদের ক্ষমতা সরাসরি জাতীয় সংসদের হাতে চলে যাবে। এটা আবার 2016 সালে এই সংশোধনী বাতিল করা হয়। এই সংশোধনী বাতিল করা হয়। এরপরে 17তম সংশোধনী, 17তম বা সপ্তদশ, কি বলা হচ্ছে? বলা হচ্ছে সংসদে সংসদে সংরক্ষিত নারী আসন সংরক্ষিত নারী আসন 25 বছরের জন্য সংরক্ষিত থাকিবে। সংরক্ষিত থাকিবে অর্থাৎ সংসদে যে 50টা সংরক্ষিত নারী আসন আছে, এটা প্রথম জাতীয় সংসদে ছিল কিন্তু 30 জন, বর্তমানে কিন্তু 50 জন। তো এই 50 জনের মেয়াদ ছিল হচ্ছে 10 বছর, কিন্তু সপ্তদশ বা 17 সংশোধনীতে এসে বলা হচ্ছে সংসদে সংরক্ষিত নারী আসন তাদের মেয়াদ 10 বছর থেকে বাড়িয়ে 25 বছর করা হলো। অর্থাৎ সংসদে সংরক্ষিত নারী আসন 25 বছরের জন্য সংরক্ষিত থাকবে, 25 বছরের জন্য সংরক্ষিত থাকিবে। যদি আবার দেখা। খুরশেদ স্যার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? খুরশেদ স্যার, হঠাৎ করে উকি মারতেছেন কেন এখানে? আপনার কোনো খবর নাই? ক্লাস শেষ? বিচারপতিদের অভিশংসন বলতে কি বোঝাচ্ছে? বিচারপতি ক্ষমতা সরাসরি জাতীয় সংসদের হাতে চলে যাচ্ছিল, তার মানে বিচার ব্যবস্থা তো ধ্বংস হয়ে যাচ্ছিল, এখানে বিচারকদের কোনো কিছু করার ছিল না। পরবর্তীতে সেই রায়টা আবার বাতিল করা হয়, 2016 সালে আবার বাতিল করা হয় ওইটা। ভালোবাসিলে না।
এই পর্যন্ত হয়েছে না? এই পর্যন্ত হয়েছে নাকি বলেন তো? আচ্ছা, আজকে আর ক্লাস নিব না, আজকে এখানে শেষ করে দিব। ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ক্লাস আবার দেখা হবে। দোয়া রাখবেন সবাই, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো। পড়েন সবাই, একটু ভালো করে পড়েন, অন্তত 12-14 ঘন্টা করে পড়েন, হ্যাঁ? একটু পড়েন, কোনো দিকে না তাকিয়ে। 10-12-14 ঘন্টা, যে অন্তত 10 ঘন্টা পড়াইন, এটা পড়া লাগবে আপনার। ঠিক আছে, পড়েন সবাই পড়েন। সবার জন্য শুভকামনা আবারও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।